দেখ, আগের দিন আমরা থার্মোডাইনামিক্স 2 এর মধ্যে ঢুকে গেছিলাম। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র জেনারেল স্টেটমেন্টটাকে পড়েছি, ক্লসিয়াস স্টেটমেন্ট পড়েছি, স্পন্টেনিটি স্বতঃস্ফূর্ততা সম্পর্কে পড়েছি, যে ন্যাচারাল যেগুলো প্রসেস, প্রাকৃতিক যেগুলো পদ্ধতি, সেগুলো প্রত্যেকে হয় স্বতঃস্ফূর্ত। এবং এটাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মূল থিম, যে সবসময় স্বতঃস্ফূর্তভাবে কোনো জিনিস বেশির থেকে কমের দিকে, তাপ যেমন বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। এই হচ্ছে থিম। তো ব্যাপারটা কেমন, এরপরে এই যে তোদেরকে বললাম যে এবার এইটাকে মূল ধরে যদি অন্য কোনো বিজ্ঞানী বা আজকেরও কেউ যদি এই অন্য কোনো স্টেটমেন্ট দিতে পারে, তাহলে সেটাকেও আমরা সেকেন্ড ল হিসাবে গণ্য করতে পারি, তাই তো? সেই হিসেবে আজকে আমি তোদেরকে যেটাকে পড়াবো সেটা হচ্ছে, আর দ্বিতীয় সূত্রের আরও দুজন একসঙ্গে সূত্রটাকে দিয়েছিল। দ্বিতীয় সূত্রটাকেই ক্লসিয়াসের মতোই, তাদের নাম প্ল্যাঙ্ক আর ক্যালভিন। প্ল্যাঙ্ক ক্যালভিন স্টেটমেন্ট অফ সেকেন্ড ল। দেখ লিখে দিয়েছি, প্ল্যাঙ্ক আর ক্যালভিনকে সংক্ষেপে পিকে, এটাও উঁচু ক্লাসে অনার্স বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে পিকে স্টেটমেন্ট নামেই পরিচিত। আমরা সবাই পিকে স্টেটমেন্ট বলতাম, তো সেটাকে বাংলায় আমি পিকে মতবাদ লিখে দিয়েছি। তো একদম প্ল্যাঙ্ক ক্যালভিনের নিজের কথাটাকে লিখেছি, দেখ, হিট ক্যানট বি কমপ্লিটলি কনভার্টেড ইন্টু ওয়ার্ক। ইফ ইট ডাজ সো, দেয়ার উইল বি এ পার্মানেন্ট চেঞ্জ অফ দ্য ওয়ার্কিং সিস্টেম। বাংলায়, তাপ সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত হতে পারে না। যদি তা হয়ও, তবে কার্যকরী সিস্টেমের একটি স্থায়ী পরিবর্তন সম্পন্ন হবে। এটাকে আমি বোঝাবো, তোরা এটাকে লেখে নে। আমিও একবার দেখে নিই যে আমাদের ভিডিওটা ঠিক চলছে কিনা। হ্যাঁ, আমরা ফিরে এলাম। দেখ, তাপ সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত হতে পারে না। যদি তা হয়ও, তবে কার্যকরী সিস্টেমের একটি স্থায়ী পরিবর্তন সম্পন্ন হবে। অর্থাৎ কিনা, একটা তাপকে তুই পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারবি না। যদি এমনটা হয়, তাহলে কার্যকরী সিস্টেমটার একটা স্থায়ী পরিবর্তন কিন্তু সম্পন্ন হয়ে যাবে। একটু ব্যাপারটাকে দেখায় কিভাবে, কি বলতে চাইছে। ধর, এরকম একটা সিস্টেম, সিলিন্ডার আর একটা পিস্টনকে নিয়েছি, যার মধ্যে x মোল আইডিয়াল গ্যাসকে রেখেছি। টিটা কনস্ট্যান্ট, অর্থাৎ আইসোথার্মাল পদ্ধতি, সমষ্ণ পদ্ধতিকে ব্যবহার করছি। স্টেপ এ, এটা ইনিশিয়াল স্টেপ, তখন আয়তন হচ্ছে V1। এবার এখানে কিউ পরিমাণ তাপ দেওয়া হলো, পিস্টনটা উপরে উঠে গেল এ থেকে বি, তখন গ্যাসটার আয়তন দাঁড়ালো V2। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অনুসারে ডিকিউ সমান ডিউ প্লাস DW1, এই কার্যটাকে প্রথমে, যে কার্যটা গ্যাসটার এক্সপানশনের জন্য যে কার্যটা সম্পন্ন হচ্ছে, তাকে আমরা W1 ধরি, W1। তাহলে ডিকিউ সমান ডিউ প্লাস W1। এখন যেহেতু আইসোথার্মাল প্রসেস, যে কোনো আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডিউ সমান 0, অতএব ডিকিউ সমান DW1, সেটা সমান কি x/T ln V2/V1। এটাও ফার্স্ট লয়ে আমরা পড়েছি। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তাপটা সম্পূর্ণরূপে কার্যে, তার ডিকিউটা পুরো কার্যে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এই যে বললো হতে পারে না, কিন্তু দেখ পরের লাইনটায় বলছে যদি তা হয়, ওই যে হয়েছে, তবে কার্যকরী সিস্টেমের একটি স্থায়ী পরিবর্তন সম্পন্ন হবে। অর্থাৎ দেখবি এক্ষেত্রে তাপ সম্পূর্ণরূপে, এটা লিখবি, তাপ সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত হয়েছে, কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, যে কার্যকরী সিস্টেমটির একটি স্থায়ী আয়তন পরিবর্তন, V1 থেকে দেখ V2 হয়ে গেছে, পিস্টনটা এখান থেকে এখানে চলে গেছে। যদি
আমরা এই পরিবর্তনকে অপসারণ করি। ইফ উই রিমুভ দ্য চেঞ্জ, অর্থাৎ এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে নিয়ে এলি, পিস্টনটাকে ঠেলে আবার বি থেকে এতে করলি, সেক্ষেত্রে W2 সমান XRT-ln V1 বাই V2, মানে মাইনাস XRT-ln V2 বাই V1। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে টোটাল ওয়ার্ক, মোট কাজ W সমান W1 প্লাস W2 সমান 0 হয়ে গেল, অর্থাৎ কোনো কাজ করলো না। যদি সিস্টেমটার যে পরিবর্তনটা হচ্ছে, যে চেঞ্জটা হচ্ছে, সেটাকে যদি রিমুভ করিস, অপসারণ করিস, তাহলে তাপটা কোনো কার্য সম্পন্ন করতে পারছে না। আর যদি পরিবর্তনটাকে রেখে দিস, তাপটা তখন সম্পূর্ণরূপে কার্য রূপান্তরিত করতে পারছে। এই হচ্ছে প্ল্যাঙ্ক-ক্যালভিন স্টেটমেন্ট। প্ল্যাঙ্ক-ক্যালভিন এই স্টেটমেন্টের পরে আরেকটা স্টেটমেন্ট দিয়েছিল। এখানে একটা মজার কথা বলি যে প্ল্যাঙ্ক আর ক্যালভিন দুজনে একসঙ্গে থার্মোডাইনামিক্স 2 এর উপরে এই এক্সপেরিমেন্টটা, এই গবেষণাটা করেছিল, এবং তারা দ্বিতীয় সূত্রের 2টো মতবাদ দিয়েছিল। এই একটা মতবাদ আমি লিখেছি, আরেকটা মতবাদ আমি বলছি। কিছু কিছু বই, বিশেষ করে আমরা যে টেক্সট বইগুলো পড়ি, ওইখানে ওই 2টো স্টেটমেন্টকে, প্রথমটাকে প্লাঙ্ককে, দ্বিতীয়টাকে ক্যালভিনকে ভাগ করে দিয়েছে। এই প্লাঙ্ক আর ক্যালভিন কিন্তু নিজেরাই ভাগ বটোয়ারাটা করেনি, এটা কিন্তু মাথায় রাখিস। প্লাঙ্ক আর ক্যালভিন নিজেরাই ভাগ করেনি, এটা তোর ভাগের, এটা আমার ভাগের নয়। 2টো স্টেটমেন্টই প্লাঙ্ক ক্যালভিনের স্টেটমেন্ট। সেকেন্ড লয়ের 2টো স্টেটমেন্ট প্লাঙ্ক ক্যালভিনের, দুটোকেই প্লাঙ্ক ক্যালভিন স্টেটমেন্ট বলবো। এটা যেমন একটা প্লাঙ্ক ক্যালভিন স্টেটমেন্ট, তখন আরেকটা স্টেটমেন্টকেও আমরা প্লাঙ্ক ক্যালভিন স্টেটমেন্টই বলবো। তো সেটাকে এবারে লিখবো। দেখ, এই বোর্ডওয়ার্কটাকে আমি মুছে দিচ্ছি, বোর্ডওয়ার্কটাকে লিখে নে। Another PK statement. অপর পিকে মতবাদ, পিকে প্লাঙ্ক-ক্যালভিনের আরেকটা মতবাদকে দেখ। আরেকটা মতবাদকে বলার আগে আরেকটা কথা আমি বলে দিই। আমি তোদের ফার্স্ট লটা যখন শুরু করেছিলাম, তখন একটা মেশিনের কথা বলেছিলাম, PMM অফ ফার্স্ট কাইন্ড। খেয়াল করে দেখবি, পুরো কথা ছিল পারপিচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। একদল বিজ্ঞানী এমন একটা মেশিন তৈরি করার কথা ভেবেছিল, যে মেশিনটাতে কোনো তাপের যোগান, কোনো হিট দিতে হবে না, কিন্তু সেই মেশিনটা অনন্তকাল ধরে কাজ করতে পারবে। কোনো এনার্জি দিতে হবে না, কিন্তু কাজ করতে পারবে। আমি সেই প্রসঙ্গে তোদেরকে বলেছিলাম, এমন একটা মোটরসাইকেল যেখানে পেট্রোল ঢালতে হবে না কখনো, এমন একটা মোবাইল কখনো চার্জ দিতে হবে না, বা এমন একটা পেন যেখানে কোনো ধরনের কালি ভরতে হবে না, অনন্তকাল ধরে চলবে, লেখা যাবে। তাহলে এই রকমের মেশিনগুলোকে বলা হতো PMM অফ ফার্স্ট কাইন্ড বা পারপিচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। জুল এসে বললো যে এরকম মেশিন তৈরি করা যাবে না। তো ব্যাপারটাকে আমি ধাপে ধাপে তোদেরকে বলি, তাহলে থার্মোডাইনামিক্সের মোটোটাকে খুব পরিষ্কার হয়ে যাবি। থার্মোডাইনামিক্সটা তো খুব কনসেপচুয়াল, বুঝতে পারলে একদম সহজ, না বুঝতে পারলে কিন্তু কঠিন লাগবে। তাহলে ধাপে ধাপে শোন। থার্মোডাইনামিক্সটাকে আমরা কেন পড়ছি, একদম প্রথম দিন বলেছিলাম যে হিউম্যান ইন্টারেস্ট হচ্ছে, মানুষের সবসময়তে আগ্রহ এটাই যে আমাদের সিভিলাইজেশন বা সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা রেডিও থেকে টিভি থেকে ইন্টারনেট, এরকম করে করে ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি। ধারাবাহিকভাবে কিন্তু বিজ্ঞানের, সায়েন্সের, টেকনোলজির কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে, এবং আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমরা করছি। যেমন ধর, আগের যে মহামারীগুলোতে মানুষ বসে বসে মরেছে, এখানে কিন্তু মানুষ এখন চেষ্টা করছে, এক্সপেরিমেন্ট করছে, গবেষণা করছে, হসপিটালিটি দিবার চেষ্টা করছে, হসপিটালে ভর্তি করে তাকে কোনোভাবে অ্যাসিস্ট করার, কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে পেশেন্টদেরকে। এটা চেষ্টা, তাহলে এটা একটা উন্নতির সঙ্গে সঙ্গে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, তাই তো? তো এই যে ঘটনাগুলো যে আমরা ধারাবাহিকভাবে ঘটছে, এতে সবথেকে বেশি মানুষের যে ইন্টারেস্ট, সেটা হচ্ছে ওয়ার্ক ডান করা, কার্য সম্পাদন করা। তাহলে আমাদের কাজ চাই,
তো কাজ চাই, তাহলে প্রথমে মানুষ ভাবলো কি, তাহলে তো আমাদের সিভিলাইজেশনের জন্য কাজ চাই, ওয়ার্ক ডান করতে হবে। তো কাজ চাই, তাহলে কাজ করতে গেলে প্রথমে পিএমএম অফ ফার্স্ট কাইন্ড তৈরি করার চেষ্টা করলো, যে এমন একটা মেশিন তৈরি করব, সে কাজ করবে তো করবে, কিন্তু কোনো এনার্জি বা শক্তি বা কোনো জ্বালানি দিতে হবে না। জুল বলল যে না, এরকম মেশিন তোমরা তৈরি করতে কখনোই পারবে না, একদম পরিষ্কার কথা, শক্তি বা তাপ খরচ না করলে কোনোভাবেই কিন্তু কার্য সম্পাদন করা সম্ভব নয়। তাহলে তখন তারপরে মানুষের ইন্টারেস্টটা কি দাঁড়ালো, তাহলে তাপ ছাড়া তো কাজ পাবো না, তাহলে তাপ বা হিটের খোঁজ কর। তো চললো হিটের খোঁজ করতে। তাহলে তাপ এবারে কি করলো, হিটের খোঁজ করলো, যে হিটকে আমার চাই। তাহলে এতদিনে মানুষ বুঝতে পারলো যে আমার কাজ পেতে গেলে কিন্তু তাপ জোগাড় করতে হবে, হিটের প্রয়োজন। তো এবারে হিটের খোঁজ পাওয়া গেল যে এখানে হিট আছে। ধর, আমি তোদেরকে বোঝানোর জন্য বলছি, এই জায়গায় হিট আছে। তো হিট আছে, ফার্স্ট ল তো বলে দিল, যে ফার্স্ট ল শুধু এটুকু তোকে বুঝিয়ে দিয়েছে যে কাজ এমনি পাবি না, তাপ দিলে কিন্তু কাজ পাবি, পরিষ্কার গল্প, এটি বুঝিয়ে দিয়েছে। সেকেন্ড ল বললো, ওই যে তাপটি যে আছে ওটিকে তুই আনবি কী করে, একটা জায়গায় তাপ জমে আছে, সেখান থেকে তোর কাজ দরকার, এখানে তুই সেই তাপটাকে কী করে কাজে লাগাবি। সেকেন্ড ল বললো যে কোনো অসুবিধা নেই, তাপটা এখানে আছে, ওখানে এবারে একটা লোহার রড ফিট করে দাও, তার সঙ্গে তাপমাত্রাটা একদিকে কম রাখো, তাপ সুট করে বেরোবে। এখানে তাপ জমে আছে, একটা লোহার রডকে এখানে ফিট করে দে, তাপ নিজের থেকে এদিকে চলে আসবে, প্রবাহিত হবে। সেকেন্ড ল বললো। তাহলে তাপকে পেয়ে গেলি। এবারে তাপ তো দিয়ে তোর কোনো কাজ নেই, তাপটাকে কি করবি, ওয়ার্কে কনভার্ট করবি। তাহলে এবারে ধর তোর দরকার 100 ক্যালোরি ওয়ার্ক, সে ধরা যাক 100 একক 100 ইউনিট ওয়ার্ক, তাহলে তুই 100 ক্যালোরি তাপ জোগাড় করলি। তাহলে কি বললো, প্ল্যাঙ্ক ক্যালভিন বললো যে না, পুরো তাপটাকে কিন্তু কাজে রূপান্তর করতে পারবি না। তোর 100 ক্যালোরি, তোর যদি 100 একক কাজের প্রয়োজন হয়, ওয়ার্ক ডান করতে হয় 100 ইউনিট, তাহলে কিন্তু 100 ইউনিটের থেকে বেশি তাপ জোগাড় করতে হবে, কারণ পুরো হিটটা কিন্তু ওয়ার্কে কনভার্ট করা যাবে না। খুব পরিষ্কার বলে দিল, বুঝতে পারলি। এরপরে আরেক দল বিজ্ঞানী এরকম একটা মেশিন তৈরি করার চেষ্টা করলো, যে ঠিক আছে, তাপ থেকে তো কাজ পাবো, হিট থেকে ওয়ার্ক ডান করবো, তাহলে এমন একটা মেশিনকে আমরা বানাবো যে মেশিনটা বাতাস থেকে তাপ টানবে, তাপের কিছুটা অংশ, পুরো তাপটাকে কার্যে রূপান্তরিত করতে পারবে না। প্ল্যাঙ্ক ক্যালভিন স্টেটমেন্টের প্রথম মতবাদটা বলে দিল, এই মাত্র যেটাকে পড়ালাম, ঠিক আছে। বাতাস থেকে তাপ টানুক, কিছুটা তাপের কিছুটা অংশটাকে ওয়ার্কে কনভার্ট করে দিই, কার্যে রূপান্তরিত করে দিই। তাহলে ট্রাম তৈরি করলো, ট্রাম গাড়ি, বাসটা তৈরি করলো, যেটা বাসটার মধ্যে আবার একটা মেশিন লাগালো, সে বাতাস থেকে তাপ টানে, তাপের কিছুটা অংশ, বাতাসের মধ্যে প্রচুর তাপ টানলো, সেই তাপটার কিছু অংশ ওয়ার্কে কনভার্ট করে দিল, বাকি তাপটা আবার বাতাসেই ছেড়ে দিল, পরিবেশেই ছেড়ে দিল। এরকম একটা মেশিন। বা এমন একটা শিপ, জাহাজ তৈরি করব, যে জাহাজটা সমুদ্রের জলে প্রচুর তাপ আছে, সেখান থেকে তাপ গ্রহণ করবে, কিছুটা তাপকে ওয়ার্কে কনভার্ট করে এগিয়ে যাবে, আর বাকি তাপটাকে আবার সমুদ্রের জলেই ছেড়ে দেবে। এই রকমের যে মেশিন, তাদের নাম হচ্ছে পিএমএম অফ সেকেন্ড কাইন্ড। পিএমএম এর পুরো কথা তোদেরকে বলেছি আগে, পারপিচুয়াল, ফার্স্ট লাইন খাতাটা খুলে দেখবি, পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড, অর্থাৎ বাংলায় দ্বিতীয় শ্রেণীর শাশ্বত যন্ত্র। দ্বিতীয় শ্রেণীর শাশ্বত যন্ত্র, বানানটা শাশ্বত দেখবে, একটু হয়তো এদিক ওদিক হতে পারে। দ্বিতীয় শ্রেণীর শাশ্বত যন্ত্র, পিএমএম অফ সেকেন্ড কাইন্ড। তাহলে এইটি হলো মানুষের এবারে ইন্টারেস্ট দাঁড়ালো। এই পরিপ্রেক্ষিতে প্ল্যাঙ্ক ক্যালভিনের মতবাদটি চলে এলো। সেই মতবাদটি কি বলছে এনি ইঞ্জিন, আমি আগে ইংরাজিতেও এবার আমি লিখে দিচ্ছি, এনি ইঞ্জিন working in cycle connected
to a single heat reservoir cannot produce any positive work. বাংলায় বললে লিখতে হয় যে একটি মাত্র তাপের উৎসের সাথে সংযুক্ত চক্রীয় পদ্ধতিতে ক্রিয়ারত, আর চক্রীয় পদ্ধতিতে ক্রিয়ারত না হলে তো কাজটা করবে কি করে? বারবার পিস্টনটাকে এরকম যাওয়া আসা করতে হবে। সাইকেলে তুই পাম্প করছিস, বারবার যাওয়া আসা করতে হবে। একবারে গেলেই কি কাজটা পাম্পটা হয়ে যাবে? তাহলে সাইক্লিক প্রসেস চাই চক্রীয় পদ্ধতিতে ক্রিয়ারত কোনো ইঞ্জিন কার্য উৎপাদন করতে পারে না। একটি মাত্র তাপের উৎসের সঙ্গে যদি সংযুক্ত থাকে, অর্থাৎ যদি একটা বাতাসের সঙ্গে সংযুক্ত একটা বাসের ইঞ্জিন, সে কিন্তু ওয়ার্ক ডান করতে পারবে না। একটা সমুদ্রের জলের সঙ্গে কানেক্টেড একটা শিপের ইঞ্জিন, জাহাজের ইঞ্জিন, সে কিন্তু জাহাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। খুব পরিষ্কার। তার মানে ফার্স্ট যেটা করলো যে এই প্ল্যান-ক্যালভিন স্টেটমেন্টটা পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড সৃষ্টির সম্ভাবনাকে খারিজ করলো। বললো পিএমএম অফ সেকেন্ড কাইন্ডও কেউ কখনো তৈরি করতে পারবে না। তাই এটাও একটা কাল্পনিক হয়ে গেল, এটাও একটা হাইপোথেটিক্যাল বা কাল্পনিক হয়ে গেল। এরকম একটা কোনো মেশিন বিজ্ঞানীরা কিন্তু তৈরি করতে পারবে না। পরিষ্কার প্ল্যান-ক্যালভিন স্টেটমেন্ট বলে দিল। তাহলে এখন আমরা তো তাপ হাতে নিয়ে বসে আছি, আমাদের তো চাই কাজ। ফার্স্ট ল বলেছে যে তাপ চাই, তাছাড়া কাজ পাবে না। ফার্স্ট লয়ের কথা শুনে আমরা সেকেন্ড লয়ের সাধারণ মতবাদ দিয়ে তাপটাকে গরম থেকে ঠান্ডার দিকে টেনে নিয়ে এসেছি, দিয়ে তাপ নিয়ে বসেছি, আমাদের কাজ চাই। তাহলে আমরা এবারে কী করে কাজ করব? তাহলে প্ল্যান-ক্যালভিনের এই মতবাদটা অনুসারে তাপকে কার্যে রূপান্তরটা করবো কী করে তার শর্ত। তাহলে দেখ কন্ডিশন। আচ্ছা, এটাকে এই প্রোডাক্টটাকে আমাকে মুছে দিতে হচ্ছে, তোরা একটু স্ক্রিনশট নিয়ে নেয়। তাপকে কার্যে রূপান্তরের শর্ত। কন্ডিশন ফর কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক। কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক। কন্ডিশন ফর কনভার্সন of heat into work। তাপকে কার্যে রূপান্তরের শর্ত। এক নম্বর, প্রথমেই একটা ইঞ্জিন চাই। দেয়ার রিকোয়ার্স অ্যান ইঞ্জিন, যেটি চক্রীয় পদ্ধতিতে কাজ করে। দেয়ার রিকোয়ার্স অ্যান ইঞ্জিন হুইচ ফাংশনস ইন সাইক্লিক ফ্যাশন, যেটা ফাংশন করে, কাজ করে, ওয়ার্ক করে, হুইচ ওয়ার্কস ইন সাইক্লিক ফ্যাশন। মানে বাংলায় লিখি, চক্রীয় পদ্ধতিতে ক্রিয়ারত একটি ইঞ্জিন প্রয়োজন। ফার্স্ট কথা, তাপকে কার্যে রূপান্তর করতে গেলে একটা জিনিস মাথায় রাখবি, ইঞ্জিন তারাই যারা তাপকে কার্যে রূপান্তর করে। এই যে ফ্যানটা ঘুরছে, সিলিং ফ্যানটা, এটা কিন্তু কোনো ইঞ্জিন নয়। ইঞ্জিন সে যে তাপকে কার্যে রূপান্তর করে। বাসেরটা ইঞ্জিন, মোটরসাইকেলের ইঞ্জিন, সেখানে কি হচ্ছে যে পেট্রোলটা বা ডিজেলটা কোনো জ্বালানিটাকে পুড়ছে, তাপ উৎপন্ন করছে, এবং সেই তাপটাকে কার্যে রূপান্তর করে এগিয়ে যাচ্ছে। বাস বা ট্রাক বা ট্রেন বা মোটরসাইকেল, এগুলো ইঞ্জিন। কিন্তু ফ্যানটা, এটা কিন্তু কোনো ইঞ্জিন নয়। এটা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে এটা একটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করছে মাত্র। তাপকে যারা কার্যে রূপান্তর করে, অন্য কিছু বললে চলবে না। খুব পরিষ্কার, হিট ইনটু ওয়ার্ক। আর দুই, দেয়ার রিকোয়ার্স
টু হিট রিজার্ভার উইথ টু ডিফারেন্ট টেম্পারেচার্স। তাহলে কি বাংলায় বলবো? দুটি ভিন্ন তাপমাত্রার দুটি তাপের উৎস এর প্রয়োজন। ইঞ্জিনটি এই দুটি উৎসের মধ্যে সংযোগ রক্ষা করে। There requires two heat reservoir with two different temperature which are connected through the engine. এই ইঞ্জিনটার মাধ্যমে কানেক্ট করা থাকে তাদেরকে। তাহলে ব্যাপারটা কেমন হলো? এই ধর একটা হিট রিজার্ভার, এই একটা হিট রিজার্ভার। এই হিট রিজার্ভারটা হচ্ছে HTR। HTR এর পুরো কথা হচ্ছে হায়ার টেম্পারেচার রিজার্ভার। এটা LTR, একবার বাংলায় লিখছি, নিম্ন তাপমাত্রার তাপের উৎস। আর এটা হচ্ছে উচ্চ তাপমাত্রার তাপের, আচ্ছা এটাকে ইংরেজিতে লিখি, HTRটাকে ইংরেজিতে লিখি, পুরো কথা হচ্ছে হায়ার টেম্পারেচার রিজার্ভার। HTR লোয়ার টেম্পারেচার রিজার্ভার, নিম্ন তাপমাত্রার তাপের উৎস। এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা তাপের উৎস, এটাকে বলা হয় সোর্স, এটাকে বলা হয় সিঙ্ক। যেটা কম তাপমাত্রা তাকে বলে সিঙ্ক, যার বেশি তাপমাত্রা তাকে বলা হয় সোর্স। এবারে ধর এরকম একটা ইঞ্জিনকে, একটা ইঞ্জিন সেটাকে এরকম করে কানেক্ট করা আছে। HTR থেকে তাপ নিচ্ছে কিউ পরিমাণ, কিছুটা ওয়ার্ক ডান করছে, বাকি তাপটাকে কিউ ডট তাপটাকে LTR এ ছেড়ে দিচ্ছে। ব্যাপারটাকে দেখ, প্রথমে সেকেন্ড ল বললো এটি ধর HTR, এর তাপমাত্রা T, এর তাপমাত্রা T ডট, T গ্রেটার দেন T ডট, কারণ এটা HTR এটা LTR, এদিকে T এদিকে T ডট আছে। বলছে এখানে একটি লোহার রড বসিয়ে দাও, এদিক থেকে তাপ এদিকে বেরোবে। এটা সেকেন্ড লাইন জেনারেল স্টেটমেন্ট। এবারে প্ল্যাঙ্কের মিন বলছে মধ্যখানে একটা ইঞ্জিন বসিয়ে দাও, কিছুটা ওয়ার্ক পেয়ে যাবে ফাঁক তালে। এই ওয়ার্ক পেয়ে গেলাম, ওয়ার্ক পেতে গেলে দুটো হিট রিজার্ভের মধ্যে একটা ইঞ্জিনকে ফিট করে দিলাম। এই হচ্ছে ওয়ার্ক পাওয়ার কৌশল। তাহলে কিউটা হচ্ছে যে তাপটা HTR ইঞ্জিনকে দেয়, তার থেকে কিছু অংশ ওয়ার্ক ডান করে, বাকি তাপটা কিউ ডট কিন্তু বেরিয়ে যায়, LTR এ চলে যায়। তাহলে কিউ সমান W প্লাস কিউ ডট, এটা খুব পরিষ্কার। তাহলে অর W সমান কিউ মাইনাস কিউ ডট। এখন এই ইঞ্জিনটার কর্মদক্ষতাকে দেখ, ইঞ্জিনটা তাহলে তোর ধর 100 ইউনিট তাপের কাজের দরকার, 100 একক কাজের দরকার, 100 ইউনিট। তাহলে তুই কতটা তাপ তোর কাজে লাগবে, মানে কতটা লাভ দরকার হবে? কাজ দরকার হচ্ছে 100 ইউনিট, তাহলে তাপ কতটা দরকার হবে? তাহলে তার এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করছে, মানে কতটা তাপকেও নষ্ট করে ইঞ্জিনটা তার উপর ডিপেন্ড করছে। তাহলে এই এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা ইঞ্জিনটা, এটা কি না W বাই কিউ, মানে কিউ পরিমাণ তাপ থেকে W পরিমাণ কাজ পাওয়া যায়। তাহলে এক একক তাপ থেকে কত পরিমাণ কাজ পাওয়া যায়? কিউ পরিমাণ তাপ থেকে, এটা ধর কিউ পরিমাণ তাপ থেকে W পরিমাণ কাজ পাওয়া যায়, তাহলে এক একক তাপ থেকে কত একক কাজ পাওয়া যায়, সেটাই হচ্ছে কর্মদক্ষতা। তাহলে এই কর্মদক্ষতা সমান W বাই কিউ। তাহলে W সমান আমরা দেখলাম কিউ মাইনাস কিউ ডট বাই কিউ। এবার তাহলে কিউ বাই কিউ ডট মানে এটা 1 কিউ ডট বাই কিউ। তাহলে অলওয়েজ এই কর্মদক্ষতাটাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, ইটা অলওয়েজ লেস দেন 1 হবে সর্বদা, কারণ পুরো তাপকে তুই কার্যে কখনো রূপান্তর করতে পারবি না। তাহলে যদি কাউকার কর্মদক্ষতা 75% হয়, তাহলে 100 ক্যালোরি তাপ থেকে 75 ক্যালোরি দিয়ে কাজ পাবি, 25 ক্যালোরি কিন্তু নষ্ট হবে। আবার যে
ইঞ্জিনটার এফিসিয়েন্সি ধর 25%, সে কী করবে, সে 100 ক্যালোরি তাপকে 25 ক্যালোরি ওয়ার্ক করবে, 75 ক্যালোরি তার নষ্ট। তাহলে এবারে ওই জন্যই ইঞ্জিনটার এফিসিয়েন্সির উপরে কিন্তু ডিপেন্ড করছে সেই ইঞ্জিনটায় কত ভালো ইঞ্জিন তুই বলতে পারিস। বোঝা গেল? এই হচ্ছে ইঞ্জিন। তাহলে এই জায়গাটাকে তোরা একদম ভালো করে লেখে নে, স্ক্রিনশট নিয়ে। আমি পরের জায়গাটাতে যাচ্ছি। এরপর আমরা যেটাতে যাব সেটার নাম হচ্ছে কার্নট ইঞ্জিন। কার্নোর ইঞ্জিন, বাংলায় এটাকে বলা হয় কার্নোর ইঞ্জিন। অ্যাকচুয়ালি 1824 সালে 1824 স্যাডি কার্নট বলে এই বিজ্ঞানীর নাম স্যাডি কার্নট। সে একটা কাল্পনিক ইঞ্জিন তৈরি করেছে, মানে ইঞ্জিনের থিওরি দিয়েছিল খাতায় কলমে। ফরাসি ইঞ্জিনিয়ার, মাত্র 22 বছর বয়সে এটা কিন্তু দিয়েছিল স্যাডি কার্নট, ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার। সে কাল্পনিক একটা হাইপোথেটিক্যাল ইঞ্জিন, একটা কাল্পনিক ইঞ্জিন কনস্ট্রাকশন করেছিল, মানে খাতায় কলমে থিওরিটিক্যালি দিয়েছিল। তার নাম অনুসারে আমরা ইঞ্জিনটার নাম দিয়েছি কার্নট ইঞ্জিন বা কার্নোট ইঞ্জিন। ঠিক আছে? তো সেই ইঞ্জিনটা কেমন ছিল? সেই ইঞ্জিনটা ছিল, যে কোনো ইঞ্জিনের মধ্যে একটা পিস্টন আর সিলিন্ডার কিন্তু থাকবে, সেই ইঞ্জিনটা মধ্যে 1 মোল আইডিয়াল গ্যাসকে এনক্লোজ করে রাখা ছিল। 1 মোল আদর্শ গ্যাসকে এনক্লোজ করে রাখা ছিল। এমন একটা পিস্টন, সেই পিস্টনটা ওয়েটলেস, ফ্রিকশনলেস, মুভেবল। আগে এটাও বলেছি তোদের, কাল্পনিক পিস্টনটাও কাল্পনিক, এরকম পিস্টনও তৈরি করা যাবে না। ওয়েটলেস, ভরহীন, কোনো ভর নেই পিস্টনটার, ঘর্ষণ যাওয়া আসা করছে, ঘর্ষণ নেই, ঘর্ষণহীন, সঞ্চরণশীল, অথচ যাওয়া আসা করছে, মুভেবল। এরকম পিস্টন তৈরি করা যাবে না। এরকম একটা পিস্টনকে সিলিন্ডারের মধ্যে আটকে 1 মোল আদর্শ গ্যাসকে এনক্লোজ করে আবদ্ধ করে রাখা আছে। এবারে সেই অবস্থাটা হচ্ছে প্রাথমিক এ। সে সময় আয়তন হচ্ছে V1 গ্যাসটা। এবারে কিউ পরিমাণ তাপ কিন্তু এটাকে সরবরাহ করা হলো। কিউ পরিমাণ তাপ সরবরাহ করতেই এটা উঠে গিয়ে এখানে বিতে চলে গেল এবং আয়তনটা হলো V2। পরের ধাপটা, 4টে ধাপ। প্রথম ধাপটা যেমন প্রথম ধাপটা হচ্ছে এখানে আইসোথার্মাল, দ্বিতীয় ধাপটা হচ্ছে অ্যাডায়াবেটিক, রুদ্ধতাপীয়, কোনো তাপের যোগান দেওয়া হলো না। তাপ কিন্তু আর দ্বিতীয় ধাপটাতে, এটা 4টে ধাপে। কার্নট ইঞ্জিনটা হচ্ছে 4 স্টেপ ইঞ্জিন, 4 ধাপের ইঞ্জিন, 4 স্ট্রোক যেটাকে বলা হয়। আমরা দেখবি একটা ফুটিগুলোকে বলা হয় 3 স্ট্রোক, আবার বড় বাইকগুলোকে বলা হয় 4 স্ট্রোক। মানে কি? মানে পিস্টনটা, সিলিন্ডার, যেমন আমাদের সাইকেলের পাম্পটা 2 স্ট্রোক, যাওয়া আসো, 2টো স্ট্রোক দেওয়া হচ্ছে। 4 স্ট্রোক মানে একটা গোটা সাইকেল কমপ্লিট করতে 4 বার যাওয়া আসা করতে হবে। এখানে দেখ, এ থেকে বি গেল, বি থেকে আবার সি গেল, সি থেকে আবার ডিতে এলো, নামলো, আবার ডি থেকে এতে গেল। 4টে স্ট্রোক। একটা গোটা সাইকেলটা কমপ্লিট করতে V1-এ ফিরে আসতে 4 বার যাওয়া আসা করতে হচ্ছে, তাই এটা 4 স্ট্রোক ইঞ্জিন। তার মধ্যে প্রথম যে ধাপটা, স্টেপ 1, মানে হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে আইসোথার্মাল রিভার্সিবল
এক্সপানশন, সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ। স্টেপ 2 বি থেকে সি, এটা অ্যাডায়াবেটিক রিভার্সেবল এক্সপানশন, সংক্ষেপ করলাম। অ্যাডায়াবেটিকের হচ্ছে রুদ্ধতাপীয় পরাবর্ত সম্প্রসারণ। বি থেকে সি, বি থেকে সি, সি থেকে ডি। স্টেপ 3 আইসোথার্মাল রিভার্সেবল কম্প্রেশন, সমষ্ণ পরাবর্ত সংকোচন। স্টেপ 4 ডি থেকে এ, ডি থেকে এ, এটা হচ্ছে অ্যাডায়াবেটিক রিভার্সেবল কম্প্রেশন। রুদ্ধতাপীয় পরাবর্ত সংকোচন। তো এটাকে যখন ডায়াগ্রামে যখন আঁকবি তখন ডায়াগ্রামটা কি হবে, অ্যাকচুয়ালি এটা যদি আচ্ছা আগে এটাকে লিখে নে, এখন ফ্রেশ আঁকবো। লিখে নে, লিখে নিয়েছিস আশা করি, স্ক্রিনশট নিয়ে নিয়েছিস, স্ক্রিনশট নিয়ে নে। এখানে পাশে আনছি। পিভি ডায়াগ্রাম দেখ, পিভি রেখাচিত্র দেখ। প্রথম স্টেপটা হচ্ছে আইসোথার্মাল রিভার্সেবল এক্সপানশন, ধর এ থেকে শুরু করলাম এখানে আইসোথার্মাল, তারপরটা অ্যাডায়াবেটিক স্টিপার হবে গ্রাফটা, তারপরটা এটা এ থেকে বি, এটা এটা সি, এটা ডি, আবার ডি থেকে এতে চলে গেল। এটাতে টি কনস্ট্যান্ট, এটাতে টি ডট কনস্ট্যান্ট, টি এর তাপমাত্রা হবে টিটা গ্রেটার দেন টি ডট। তো এটা ক্যালকুলেশন করে দেখা গেছে এফিসিয়েন্সি এটা সমান টি মাইনাস টি ডট বাই টি সমান 1 মাইনাস টি ডট বাই টি। কিন্তু মাথায় রাখবি সবসময় ক্যালভিনে করবি, মানে একটা ইঞ্জিন 100 আর 50 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কাজ করছে, তার কর্মদক্ষতা কত হবে সেন্টিগ্রেডে বলে চলবে না, ক্যালভিনে করবি। 100টাকে ক্যালভিনে প্রকাশ করে 100 সেন্টিগ্রেডটাকে টি ধরবি, 50 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে ক্যালভিনে প্রকাশ করবি টি ডট ধরবি, আবার টিটা হচ্ছে এটা, তাহলে এটার মান অলওয়েজ কিন্তু 1-এর থেকে কমই হবে, সর্বদা এটা 1-এর থেকে কম। তাহলে এটা হচ্ছে কার্নট ইঞ্জিন, এটাকেও ভালো করে লিখে নাও, এই অঙ্কর জন্য এটা কিন্তু কাজে লাগবে এই ইকুয়েশনটা। আর এটাকে বলা হয় কার্নট সাইকেল, কার্নট চক্র। এই যে এই 4টে রেখা দিয়ে, এটাই হচ্ছে ডাব্লিউ ওয়ার্ক, মোট কাজ টোটাল ওয়ার্ক হচ্ছে এই ভেতরের অংশটা, ভেতরের এরিয়া অফ দ্য ডায়াগ্রাম, এই লেখচিত্রের ক্ষেত্রফলটা। বড়ুয়াকে বুঝে দিচ্ছি। এরপরে দেখ কমেন্ট অন কার্নট ইঞ্জিন। কমেন্ট অন কার্নট ইঞ্জিন মানে বাংলায় হচ্ছে
কার্নোর ইঞ্জিনের সম্পর্কে মন্তব্য। আমরা এর সম্পর্কে একটু মন্তব্য করি, তাহলে আরো ক্লিয়ার হবো ব্যাপারটাকে। তাহলে আমরা জানি যে ইটা সমান W/Q এবং ইটা সমান T-T.T। টি হচ্ছে HTR এর তাপমাত্রা, T ডট হচ্ছে LTR এর তাপমাত্রা, T বেশি T ডট কম। W ওয়ার্ক ডান, Q তাপ। তাহলে অতএব W/Q সমান T-T.T আর W সমান হচ্ছে Q ইন্টু T-T.T। এইটাও কিন্তু অঙ্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এর উপরে ভিত্তি করে আমরা কিছু কমেন্ট করি। কমেন্ট 1, প্রথম মন্তব্য 1 বাংলায় লিখবি। ধর যদি কোনো ইঞ্জিনকে তাপের যোগান দেয়া হলো না, মানে PMM অফ ফার্স্ট কারেন্ট তৈরি করছিস, আমরা একটা ইঞ্জিন তৈরি করার চেষ্টা করছিস, তাপ দিচ্ছিস না, ভাবছিস যে কাজ করেই যাব। তাহলে কোনো তাপের যোগান দেয়া হলো না। কমেন্ট 1, ইফ যদি Q সমান 0, দেন যদি Q সমান 0 হয় W সমান 0 হয়ে গেল, 0 ইন্টু এটা। অতএব PMM অফ ফার্স্ট কাইন্ড তৈরি করা অসম্ভব, আমরা গাণিতিকভাবে প্রমাণ করে দিচ্ছি। অতএব সো PMM অফ ফার্স্ট কাইন্ড ক্যান নট বি কনস্ট্রাক্টেড। এটা কিন্তু তৈরি করা যাবে না, ইংরেজিতে লিখবি। যদি তোকে বলে ম্যাথমেটিক্যালি প্রমাণ করো PMM অফ ফার্স্ট কাইন্ড তৈরি করা যাবে না, জাস্ট এইটুকু প্রমাণ। কমেন্ট 2, PMM অফ সেকেন্ড কাইন্ড সম্পর্কে দেখ। PMM অফ সেকেন্ড কাইন্ড সম্পর্কে দেখ। তাহলে PMM অফ সেকেন্ড কাইন্ডে কি, একটা হিট রিজার্ভার দিয়ে ভাবছিল ইঞ্জিন চালিয়ে দেবো, শুধু সমুদ্রের জলটা দিয়ে, জলের তাপটাকে দিয়ে জাহাজ চালাবো। তাহলে কি হচ্ছে, তাহলে ইফ T সমান T ডট, তাহলে T আর T ডট সেম, দেন আবার W সমান 0। তাহলে এটা সমান যদি 0 হয়ে গেলে পুরোটা 0 হয়ে যাচ্ছে। অতএব PMM অফ সেকেন্ড কাইন্ড তৈরি করা যাবে না, অসম্ভব, যাবে না, ক্যানট বি কনস্ট্রাক্টেড। কমেন্ট 2। এবারে কমেন্ট 3 কে দেখ। কমেন্ট 3টা হচ্ছে কি, ইটা সমান ওয়ান মাইনাস T.T। আগেই দেখালাম। তাহলে ইটা সমান 1 মাইনাস T.T, আগে কার্নোট ইঞ্জিনের সময় দেখিয়েছি। তাহলে এটা সমান আমরা জানি, বাট ইটা লেস দেন ইটাটা এখন এনটার একটা সেটকে বাড়িয়ে দিবি, ইটা মানে এরকম লেস দেন 1, বাট ইটা কিন্তু ইটা সর্বদা 1-এর থেকে ছোট। অতএব T ডট cannot be 0 or T cannot be infinity। মানে দেখ, এখানে ভালো করে দেখ, এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা সমান 1 হয়ে যায়, আর এটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলেও কিন্তু এটা সমান 1 হয়ে যায় অঙ্কের ভাষায়, কারণ 0/T মানে 0 আর T ডট বাই ইনফিনিটি সমান 0। তাহলে T ডট নিশ্চয়ই 0 হবে না, T নিশ্চয়ই ইনফিনিটি হবে না, কারণ এই দুটোর মধ্যে একটা হয়ে গেলে এটা সমান 1 হয়ে যাবে, কিন্তু এটার মান 1-এর থেকে কম। তাহলে এইটাকে নিয়ে আমাদের ভাবনা নেই, এইটা হচ্ছে মজা। T ডট ক্যান নট বি 0, T ডট কখনো 0 হতে পারে না। তার মানে আমরা এমন কোনো যন্ত্রের সাহায্যে কিন্তু পরম শূন্য উষ্ণতায় পৌঁছাতে পারবো না। পরম শূন্য উষ্ণতায়, এর থেকে মন্তব্য যেটা হতে, পরম শূন্য মানে 0 কেলভিন উষ্ণতায় পৌঁছানো সম্ভব নয়। যারা ইংরেজিতে লিখছি তারা লিখবি absolute zero is unattainable in practice।
অ্যাবসলিউট জিরো ইজ আনঅ্যাটেনেবল ইন প্র্যাকটিস। বোঝা গেল? তাহলে আজকে তাহলে এই পর্যন্ত রইল। পরের দিন আমরা কিন্তু এন্ট্রপিতে চলে যাবো। এন্ট্রপি একটা নতুন কনসেপ্ট, সেকেন্ড ল থেকে পাওয়া যাচ্ছে। এটা একটা বড় চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ধাপে ধাপে বুঝতে হবে, একসঙ্গে সবটা বলে দিলে বুঝতে পারবি না। এই যে আমি যে ক্লাসগুলো দিচ্ছি 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিটের ক্লাস, এই ক্লাসগুলো যদি অফলাইনে পড়াতাম এটা 2 ঘন্টার ক্লাস হয়ে যেত। কারণ তোরা মধ্যেখানে আমি শুধু নিজেই বলে যাচ্ছি, হ্যাঁ, যদি তোরা মধ্যেখানে কোনো কথা বলছিস না, যখন ইন্টারাকশন হতো না, এই ক্লাসগুলোকে এতটা পড়াতেই পারতাম না, হয়তো কোনো দিনের থেকে এর অর্ধেকও পড়াতে পারতাম না। ঠিক আছে, তাহলে আজকে চলি, আজ এখানে শেষ করছি, বাই।